হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, আমাদের সপ্তমী পূজা পরিক্রমার ব্লগটিতে বলেছিলাম যে আপনাদের একদিন আমার মামার বাড়ির গল্প শোনাবো। আজকে 1 জানুয়ারি আমার মামার বাড়িতে পালন করা হয় কল্পতরু উৎসব। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম সুভাষগ্রামের পথে। 90-এর দশকে আমার মামারা যাদবপুর থেকে বাড়ি করে চলে আসেন সুভাষগ্রাম, আর তবে থেকেই আমার মেজো মামার উদ্যোগে এই উৎসবটি পালন করা শুরু হয়। অন্যদের জন্য পুজো বা ধর্মীয় ব্যাপার স্যাপার হলেও আমাদের ভাই বোনেদের জন্য ছিল ইয়ারলি গেট টুগেদার। এই সোকল গেট টুগেদারে আমরা ভাই বোনেরা যে কী উৎপাত করতাম তা ভাষায় বর্ণনা করা অসম্ভব। সেগুলি না হয় আমাদের মনের মণিকোঠাতেই তোলা থাকলো, ফাঁকা সময়ে স্মৃতি রোমন্থনের মাধ্যমে হালকা স্বস্তি পাওয়ার জন্য। জানিয়ে রাখি, আমার মায়েরা 4 ভাই 5 বোন। বড় মামা এবং বড় মাসি যেহেতু কলকাতার বাইরে থাকতো, তাই তাদেরটা বাদ দিয়েও বাকিদের ছানাপোনারা যখন এক হতো তা প্রায় একটি ফুটবল টিমের সমান হতো। তবে এই টিমের মেইন মেম্বার্সরা ছিল আমি, আমার সেজো মামার ছেলে সোনাই, আমার ছোটো মাসির মেয়ে তিন্নি, ছোটো মামার ছেলে রিক ও আমার মেজদির মেয়ে মেরি। বাকি দাদা দিদিরা আমাদের সঙ্গ দিলেও তাদের সঙ্গে ঠিক হুজ্জুতিটা হতো না, কারণ বয়সে তারা আমাদের থেকে অনেকটাই বড় ছিল। পরবর্তীকালে আমাদের এই টিমে যোগ দিয়েছিল আমার সেজো মামার মেয়ে রাসমণি। আমাদের মধ্যে সবথেকে ক্ষুদে হলেও যেহেতু সে সবথেকে আদরের ছিল, সে তার কথা আমরা সবাই শুনতাম এবং সে যা চাইতো তাই হতো। 1999 সালে আমার মেজো মামা মারা যাবার পর এই উৎসবের দায়িত্ব তুলে নেয় আমার মেজো মামি এবং সমান নিষ্ঠার সাথে উৎসবটি পালন করতে থাকেন। আস্তে আস্তে আমরা বড় হলাম, সকলে নিজ নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়লাম, আর আমাদের দেখা সাক্ষাৎও ক্রমশই কমতে লাগলো। এরপর আমার মেজো মামিও পরলোক গমন করেন 2012 সালে। তখন আমি ব্যাঙ্গালোর নিবাসী, আর সেই থেকে আমার সেজো মামা উৎসবটি নিজের সামর্থ্য অনুযায়ী চালিয়ে যাচ্ছেন। হয়তো জৌলুস অনেক কমে গেছে, কিন্তু নিষ্ঠা ও ভক্তিতে ভাঁটা পড়েনি এক ফোঁটাও। এই যে আমার সেজো মামা বসে আছেন, আর ভেতরে পুজো চলছে। আর পাশের ঘরে চলছে প্রসাদের বাটি সাজানোর কাজ। আমার সেজো মাসির মেয়ে বুবলিদি ও আমার সেজো মামি মিলে কাজটি করছেন। এই কাজটি আগে আমার সেজো ও ছোট মাসি মিলে করতেন। মেঘাকে মামি দায়িত্ব দিলেন প্রসাদের বাটিগুলি রেডি করার, কারণ রাসমণির আসতে লেট হবে, সে মর্নিং শিফটে অফিস গেছে, আর তিন্নি ছুটি পায়নি, তাই আর আসতে পারিনি। কি আর করা যাবে, কর্মই ধর্ম। এই যে আমার স্বর্গীয় মেজো মামা ও মেজো মামি। জানিয়ে রাখি, আমার মেজো মামা একজন আর্টিস্ট ছিলেন। ওনার হাতে আঁকা ছবি এই সারা বাড়ি জুড়ে আছে। অনেক তো বকলাম, এবার একটু পেট পুজো হয়ে যাক। ব্রেকফাস্টে এই আলু কপির তরকারিটি আমার বড় প্রিয়। আর শুধু কি লুচি তরকারিতে মন ভরে, একটু মিষ্টি মুখ করতে কল্পতরু উৎসবে তো জিলিপি আর আমৃতি তো চাই। এই বারান্দাটি এবং সারা বাড়ি আগে সাজানো হতো ফুল দিয়ে। আমার ছোট মামাও এক দাদা যেতেন সেই হাওড়া ফুলের বাজারে, এবং সারা রাত জুড়ে আমরা গোটা বাড়ি সাজাতাম। আগে এই মাঠটিতেই হতো আমাদের কল্পতরু উৎসবের খাওয়া দাওয়া। তখন প্রায় 400-500 লোক নিমন্ত্রিত হতো, আর এখন তা কমে 60-70-এ এসে দাঁড়িয়েছে। এই ঘরটাতে আগে সেজো মামিরা থাকতো, এখন ফার্স্ট ফ্লোরে শিফট করে গেছে। আর এইটা ছিল রান্নাঘর। ভেবে দেখুন, আমরা সব কটা ভাই বোন একসাথেই গুঁতোগুঁতি করে এখানেই খেতে বসতাম, আর ওর পাত থেকে আলু মাছ মাংস ঘুপ ঘাপ ঝেড়ে দিতাম। সে এক দিন ছিল বটে। এখানে আগে ছাদ ছিল। গরমের ছুটিতে এলে আমি আর সেজো মামা মিলে এখানে চাটাই পেতে সন্ধেবেলা শুয়ে থাকতাম। তখন এত আশেপাশে বাড়িঘর ছিল না, আর এখান থেকেই ট্রেনের আওয়াজ শোনা যেত, কারণ রেল লাইন একদম পাশেই। মামার বাড়ির এই বাগানটি আমার বড় পছন্দের জায়গা।
এখন গাছপালা অনেক কম আছে, বাট মামা কিন্তু সময় সময় বাগানের শাকসবজি বেশ পাঠিয়ে দেন। জানি বন্ধুরা, ভিডিওটি একটু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে, but I consider this to be a way of paying tribute to some of my wonderful childhood memories. আপনাদের মধ্যেও হয়তো কেউ কেউ একাত্ম হতে পারবেন, আর তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন এবং আরবেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। ইতিহাসের পাতা তো অনেক ঘাঁটলাম, এবার চলুন আমার ভাই বোনেদের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। বাট তার আগে আলাপ করুন আমাদের মধ্যমণি ছোট্ট আদ্রিতর সাথে, আমার সেজো মামার নাতি। এই যে আমাদের ছোট্ট রাসমণি, এখন কলকাতার এক বড় হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন সামলায়। নেক্সট ইন দ্য লাইন ইজ রিক, আমাদের সব ভাই বোনদের মধ্যে সব থেকে হাইপার অ্যাক্টিভ। ছোটোবেলায় ভাঙচুর, মারামারি, দৌড়াদৌড়ি করে পুরো উৎসবটা একাই জমিয়ে রাখতো। আজকে এই সমাগম এসে অনুপস্থিত কারণ সে থাকে হায়দ্রাবাদে এবং একজন দায়িত্ববান কেন্দ্রীয় সরকারি বাবু। মেরি সম্পর্কে আমাদের ভাগ্নি, মানে আমার মেজো দিদির মেয়ে, কিন্তু প্রায় সমবয়সী হওয়ায় সে আমাদের বোনের মতনই। এখন নিজের সংসার নিয়ে সেও খুব ব্যস্ত। তিন্নি আর রোহিত প্রতি বছরই আসে, বাট এবছর লিভ পাইনি, তাই আর আসতে পারেনি। তিন্নি ছোটোবেলায় এত জোরে চিৎকার করে কাঁদতো যে সুভাষগ্রাম স্টেশন থেকে প্রায় শোনা যেত। আমরা সবাই আবার ওকে খুব খোঁচাতামও বটে। শি ইজ নাও অ্যান আইটি প্রফেশনাল এবং আমরা দুজনেই একই কোম্পানিতে কর্মরত। রোহিত অন দ্য আদার হ্যান্ড ইজ আ ভেরি ট্যালেন্টেড গাই। ও খুব সুন্দর ওয়াল পেন্টিং করে, আবার বেশ ভালো কবিতাও লেখে। সাদে কি আমার বোনটা ওর প্রেমে পড়েছিল? বাকি রইলাম আমি আর সোনাই। আমরা দুজনই 1 বছরের ছোট বড়, অ্যান্ড হি ওয়াজ মাই কমরেড ইন অল মিসচিভস। আমার ভাইটি কিন্তু আবার পুলিশ বাবু, ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত এবং এদের ফুটবল টিমে রেগুলার খেলে। ও প্রয়াত ফুটবলার কৃষাণুদের একজন গুণমুগ্ধ ভক্ত। ওকে, অনেক গল্প হলো, এবার পালা অঞ্জলি দেবার। অঞ্জলি শেষে এবার ভুড়ি ভোজের পালা। এখন খাওয়া দাওয়ার ব্যাপারটা ক্যাটারারকে দিয়ে করানো হয়। আগে এই কাজটি করতেন গোপাল ঠাকুর, এক কিংবদন্তি ব্যক্তিত্ব ছিলেন বটে। এই জানুয়ারির কনকনে ঠান্ডাতে সে এবং তার বাহিনী ভোর 4টের সময় উঠে রান্না বসাতো কাঠের আগুনে। এইটা আমার কাছে একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার ছিল। আমিও সেই সময়েই উঠতাম তার এই ব্যবস্থাপনাটি চাক্ষুষ করবার জন্য। 10-12 বছরের আমি আগুনের পাশে দাঁড়িয়ে ব্রাশ করতাম, আর গোপাল ঠাকুর কত গল্প করতো রান্না করতে করতে। এখন উনি ভূতকালে বিরাজ করেন। ছোট্ট আদ্রিতকে কোলে করে ওই যে সোনাইয়ের সহধর্মিনী পিউ। আর সোনাই বেচারা রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে হাতে চোট পেয়েছে, তাই ওই দোলনাটায় ঝুলিয়েছে। গল্প আড্ডা খাওয়া দাওয়া করে দিনটা মোটামুটি ভালোই কাটলো। বাকি টিম মেম্বার্সরা থাকলে আরেকটু জমতো। আসলে বছরে এই একবারই তো দেখা হয়, তাই একটু হ্যাংলামও আর কি। বন্ধুরা, আপনাদেরও অনেকেরই হয়তো এরকম হয় যেখানে আপনজনদের সাথে বছরে 2 বছরে একবারই দেখা হয়। তখন ইচ্ছা করে যেটুকু সময় পাওয়া গেছে সেই সময়টুকুতেই সারা বছরের জমানো কথা একটি নিরলস আড্ডার মাধ্যমে বলে ফেলি। আর খুব ইচ্ছা হয় বলতে, এ যাতে হুয়ে লম্হো জরা ঠেহরো জরা ঠেহরো।